পর্ব 569। খেলা শেষ। প্রিয়াঙ্কা, আমাকে সত্যি করে বল, ওই রায়চৌধুরীরা আমার মায়ের কোনো ক্ষতি করবে না তো? ওরা নীলকে এত অপছন্দ করে কেন? কেন বারবার ওরা নীলকে টার্গেট করছে? ও তো ওই বাড়িরই ছেলে, বল। নিজেদের পরিবারের লোকের সাথেই এমন ব্যবহার ওরা করছে কেন? বিমর্ষ মুখে প্রশ্ন ছুড়ে দিল আদ্রিতা। আসলে গত কয়েকদিন ধরে আদ্রিতার মাথায় অনেকগুলো বিষয়ে ঘুরপাক খাচ্ছিল। প্রথম সন্দেহ হলো, নীল কি আদৌ রায়চৌধুরী বাড়ির সদস্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? যেহেতু নীল কখনোই নিজের পরিচয় সরাসরি আদ্রিতাকে জানায়নি বা সেই বিষয়ে পরিষ্কারভাবে কোনো কথা বলেনি, তাই তার মনে নীলকে নিয়ে এখনো যথেষ্ট ধোঁয়াশা ছিল। সত্যি যদি নীল রায়চৌধুরী বাড়ির ছেলে হয়ে থাকে, তাহলে এত বছর ধরে সে এই সেন পরিবারে বোবা কালার মতো এমন অত্যাচার সহ্য করেছে কেন? এখন যেমন নিজের পায়ে দাঁড়িয়ে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে তেমনটা করতো না কেন? চিত্রাকে কিডন্যাপ করার পর রায়চৌধুরী পরিবার নীলকে বারবার করে একা যেতে বলছে কেন? তাহলে কি ওরা নীলকে মেরে ফেলবে? তাছাড়া নীল খুব একটা বাড়িতেও থাকে না। না থাকার কারণটা অবশ্য চিত্রা, কারণ সে নীলকে সহ্য করতে পারে না। কিন্তু বাইরে নীলের এত কি কাজ, সেটা আদ্রিতাও জানতে চায়। তার বাইরের জীবনটা কেমন, কোথায় যায় নীল রোজ, কাদের সঙ্গে দেখা করে, সবটা। আদ্রিতা, আমি যে তোকে বলতে চাই না তেমনটা নয়, কিন্তু আমি সত্যিই নীলদার অতীত সম্পর্কে কিছু জানি না। প্রিয়াঙ্কা বুঝতে পারছিল না যে সে কোথা থেকে শুরু করবে। আমি শুধু কয়েকটা কথা শুনেছি। কয়েক বছর আগে নীলদা নাকি রায়চৌধুরী বাড়ির টাকা পয়সা নিয়ে কিছু একটা নয়ছয় করে। তাতে ওর পরিবারের অনেক ক্ষতি হয়, আর ওরা নীলকে সম্পত্তি থেকে বেদখল করে দেয়। আমি জোর দিয়ে বলতে পারি না যে এটা মিথ্যে, কিন্তু আমি আরো কয়েকটা কথা শুনেছি আদ্রিতা। তুই আমায় কথা দে যে এ ব্যাপারে তুই নীলদাকে কিছু বলবি না। কথাটা বলে আদ্রিতার আরো কাছে সরে এলো প্রিয়াঙ্কা। নিজের মুখটাকে একেবারে আদ্রিতার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলতে শুরু করলো প্রিয়াঙ্কা। আমি শুনেছি যে রায়চৌধুরী পরিবারের কর্তা, মানে নীলদার দাদু, ওনার মৃত্যু নীলদার জন্যই হয়েছে। লোকে বলে যে নীলদা নাকি রায়চৌধুরী বাড়িতে গিয়ে এমন একটা কাণ্ড করেছিল, আর তাতে ওর দাদু এত রেগে গিয়েছিলেন যে ওনার হার্ট অ্যাটাক হয়। আমি শুনেছি যে সেই সময় কুণালকে নাকি ওই রায়চৌধুরী বাড়ির লোকেরা বন্দি করে রেখেছিল, আর নীলদা গিয়ে কুণালের প্রাণ বাঁচায়। প্রিয়াঙ্কার কথা শুনে ভয়ে কম্বলের কোণটা শক্ত করে চেপে ধরল আদ্রিতা। আদ্রিতা এত কথা জানতো না, আর সে কখনো ভাবেওনি। আর নীলকে দেখে যা মনে হয়, তাতে সে যে এমন কিছু করতে পারে সে কথা মাথায় আসার কথাও নয়। প্রথমে নিজের পারিবারিক সম্পত্তির অসৎ ব্যবহার, তারপর নিজের দাদুকে রাগিয়ে দিয়ে মেরে ফেলা, এইসব কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। কিন্তু আদ্রিতা, তুই চিন্তা করিস না। প্রিয়াঙ্কা আদ্রিতার মনের অবস্থাটা বুঝতে পারছিল। তার ভয় করছিল যে আদ্রিতা নিজের মনের মধ্যে কোনো ভুল ধারণা না তৈরি করে ফেলে। তাই সাথে সাথে বান্ধবীকে বোঝানোর চেষ্টা করলো সে। আসলে এই সমস্ত কথাই রং চড়িয়ে বলা, তিলকে তাল করা আর কি। তুই তো জানিস, লোকে একটা কথা বলতে গেলে ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে বলে। কেউ কেউ যেমন নীলদাকে অপছন্দ করে, তেমন আবার অনেকে ওকে নিজের আদর্শ বলেও মনে করে। পৃথা মল্লিক, অর্জুন, নিখিল আর মিস্টার বরাট। নীলদার যদি সত্যিই এত খারাপ হতো, তাহলে লোকে ওর কথা শুনতো কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রিয়াঙ্কা আবার বলল, তাই বলছি, আগে থেকে কিছু কল্পনা করে বসে থাকিস না। নীলদা আর তোর বিয়ের কিন্তু অনেকগুলো বছর হয়ে গেল। ওর ফিরে আসার অপেক্ষা কর। ও তোকে বড় ভালোবাসে, তোর কাছ থেকে ও কিছু লুকাবে না। আদ্রিতা বেশ বুঝতে পারল যে প্রিয়াঙ্কা নীলকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সে কিছু বলল না। আসলে ইদানিং একসঙ্গে এত কিছু ঘটছিল যে প্রিয়াঙ্কার কথা মেনে নেওয়াটা আদ্রিতার পক্ষে খুব মুশকিলের। সবকিছু মেনে নিতে তার আরো কিছুটা সময় লাগবে। নিজের মাথার মধ্যে থাকা অনেকগুলো প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে তাকে। ওদিকে তখন ক্যাম্পিং ইভেন্টের ডিন অফিসে মাথা নিচু করে খবর শুনছিলেন ভরত মৌলিক আর নবাব গুহ। দুজনেই যেন খবর শুনে একেবারে হতবাক হয়ে গিয়েছেন। প্রাচীন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবার। যে আশঙ্কা নবাব গুহ করছিলেন, সেটাই অবশেষে সত্যি হয়েছে। এদিকে গুড গ্রুপের 10-10টা দল একজোট হয়ে ঠিক করেছে যে ব্যাড গ্রুপদের এই পৃথিবী থেকে চিরতরে মুছে দেবে। একটা সম্মিলিত গোষ্ঠী তৈরি করে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে চাইছিল তারা। বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবারের লড়াইতে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পেয়েছিল তারা। তারা ঠিক করেছিল বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবার নিজেদের মধ্যে লড়াইতে ব্যস্ত থাকাকালীন তাদের হেডকোয়ার্টার থেকে সমস্ত কিছু লুট করে নেবে। কোনো লাভ হলো না মিস্টার গুহ। শেষ পর্যন্ত অনেকেই ঠিক আর ভুলের সিদ্ধান্তটা নিতে পারল না। নিজের হাতের কয়েকটা কাগজপত্র টেবিলে নামিয়ে রেখে উদাস স্বরে বলে উঠলেন ভরত মৌলিক, তোমার মনে হচ্ছে এটাই স্বাভাবিক, তাই না? একটু যেন বিরক্ত হয়েই জবাব দিলেন নবাব গুহ। ভেতরে ভেতরে গভীর চিন্তায় মগ্ন ছিলেন তিনি। আমরা দুজনেই তো ওদেরকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, সব কথাই খুলে বললাম, এমনকি এও বললাম যে বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবারের হেডকোয়ার্টারে আমাদের সম্পর্কে কোনো তথ্য রাখা নেই। কিন্তু কে শোনে কার কথা?
প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা দিনকে দিন স্বৈরাচারী হয়ে উঠছে। হতাশায় ভেঙে পড়েছিলেন ভরত মৌলিক। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ব্ল্যাক ফাউন্ডেশন দরজায় কড়া নাড়ছে। এই সামান্য কথাটা প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা বুঝতে পারছে না কেন? বাঘ বনে ঘুরে বেড়াচ্ছে মানে এই নয় যে সে শিকার করবে না। এই লড়াইতে বেলপাহাড়ি গ্যাং সম্পূর্ণ সহায়তা পাবে, আর সিংহরায় পরিবার সহ পুরো প্রোফাউন্ড রিয়েলমটাই চিরকালের মতন ধ্বংস হয়ে যাবে। দূরে দূরে ভিক্ষা করে বেড়াতে হবে। কখনো কখনো আমার মনে হয়েছে ওদেরকে এইসব যুদ্ধবিদ্যা, ওষুধপত্র এসব কিছুই শেখানো উচিত হয়নি। নবাব গুহর কথায় সম্পূর্ণ সহমত পোষণ করলেন ভরত মৌলিক। এমন সময় নবাব গুহর চোখ দুটো চকচক করে উঠল। সাথে সাথে তিনি বললেন, মানছি পরিস্থিতি খুব খারাপ, কিন্তু এই সময়তেই আসল হিরোর জন্ম হয়। প্রোফাউন্ড রিয়েলমের লোকেরা একজন সত্যিকারের নেতা দেখেছে, তাও অনেক দিন হয়ে গেল। নবাব গুহর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেলেন ভরত মৌলিক, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে তিনি বললেন, আপনি কি নীলের ব্যাপারে কথা বলছেন? মিস্টার গুহ, ওই ছেলেটাকে আপনি এত মহান মনে ভাবেন কেন বলুন তো? কেন মনে করব না? গম্ভীর মুখে ভরত মৌলিকের দিকে তাকিয়ে নবাব গুহ বললেন, এই যুগে এমন একজন ছেলের দরকার যে ঝড়ের সাথে লড়তে পারে, তুফানকে ভয় না পেয়ে তার দিকে এগিয়ে যেতে পারে। বয়স কত হলো মৌলিক? যুগের সাথে তাল মিলিয়ে চলা আর আমাদের কম্য নয়। নবাব গুহর কথা শুনে একটা তেতো হাসি খেলে গেল ভরত মৌলিকের মুখে। তিনি স্মৃতিমেদুর হয়ে পড়লেন। নিজের যৌবনের দিনগুলির কথা মনে হতে লাগলো ওনার। কত যুদ্ধ, কত লড়াই নির্ভীক চিত্তে জিতে ফিরেছেন তিনি। তবে এখন সময় পেরিয়ে গিয়েছে, শরীরে জং ধরেছে, তবে কাজের চাপ পিছু ছাড়েনি। যৌবনের দিনগুলোর মতোই এখনো কাজের পাহাড়ে ডুবে থাকেন তিনি। অন্যদিকে সেই প্রাচীন পাহাড়ের কোলে সূর্যের তেজ সবাইকে তাতিয়ে তুলেছিল। কুণাল বেহুশ হয়ে থাকা নীলকে নিজের পিঠে তুলে নিয়ে অপূর্বর পেছন পেছন সুড়ঙ্গ থেকে বেরোনোর পথ ধরেছিল। লাল বাক্সটা হঠাৎ উধাও হয়ে যেতেই সেখানকার পরিবেশ বদলে গিয়েছিল। ঠান্ডা শিরশিরে হাওয়া আর পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা স্পিরিচুয়াল এনার্জি দুটোই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এবার তোমরা কি করবে? এখানেই থাকবে নাকি কলকাতার দিকে যাওয়ার ইচ্ছা আছে? আমার সঙ্গে আসতে চাইলে আমি তোমাদের ইম্পেরিয়াল ক্যাপিটালে নিয়ে যেতে পারি। মাথাটা একটু তুলে নীল আর তার সঙ্গীদেরকে বলল অপূর্ব ধারা। জঙ্গলে লাশের ছোটখাটো পাহাড় তৈরি হয়ে গিয়েছিল, আর তার রক্তে ভরে উঠেছিল চারপাশ। কয়েকটা মৃতদেহে পচন ধরতে শুরু করেছিল, আর তার গন্ধে সেখানে টেকাই দায় হয়ে যাচ্ছিল। জঙ্গলের বেশ কিছুটা অংশ একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। চারদিকে শুধু হাড় আর পচা গলা মাংস। পশু পাখিদের জন্য রীতিমতো মহাভোজের ব্যবস্থা। চারপাশের দৃশ্য দেখলে সহজেই বোঝা যায় যে যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা ছিল। ভীম, টুডু আর ডিভাইন ল্যান্ডের বাকি লোকেরা যথেষ্ট বুদ্ধিমান, তাই তারা কোনো উত্তর দিল না। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা তারা ছেড়ে দিল কুণালের ওপরেই। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনার পর অবশেষে কুণাল বলল, মিস্টার ধারা, এতটা চিন্তিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু নীলের অবস্থা ঠিক নেই। এই সময় ওকে এতটা রাস্তা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই আমার মনে হয় আমাদের কলকাতার দিকেই রওনা দেওয়া উচিত। নীল সুস্থ হবার পর না হয় আবার আপনার সাথে দেখা করা যাবে। তোমরা আমার সাথে ইম্পেরিয়াল ক্যাপিটালেই যাচ্ছ না কেন? জানি নীলের শরীর ভালো নেই, কিন্তু ওর অসুস্থতা সম্পর্কে এখনো সবটা আমরা জানি না। আমাদের ওখানে বিভিন্ন জড়িবুটি দিয়ে তৈরি বিশেষ ধরনের ওষুধ পাওয়া যায়। ওখানে নীল অনেক তাড়াতাড়ি সুস্থ হবে। কুণালের মানা করা সত্ত্বেও জোর করতে শুরু করলো অপূর্ব। আসলে অপূর্বর মনে হচ্ছিল যে নীলের আঘাত খুবই গুরুতর, আর যেহেতু নীল অপূর্বকে বাঁচাতে গিয়েই আহত হয়েছিল, তাই মনে মনে অপরাধ বোধে ভুগছিল সে। হঠাৎ কুণাল অনুভব করল যে তার পিঠে অজ্ঞান হয়ে থাকার নাটক করা নীল গোপনে তাকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। তাই সাথে সাথে সে মাথা নেড়ে বলল, তার কোনো প্রয়োজন হবে না মিস্টার ধারা। আমরা ওখানে খুব একটা কাউকে চিনি না। এই সময় অচেনা পরিবেশ নীলের জন্য বিশেষ ভালো হবে না। দিনের শেষেও সুস্থ হয়ে ওঠাটাই তো আমাদের একমাত্র উদ্দেশ্য। তাছাড়া নীলের স্ত্রীও কলকাতাতেই রয়েছে। আমরা অনেকদিন ধরে বাইরে। ওর হয়তো নীলকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। কুণালের এই কথা শুনে অপূর্ব যেন কিছু একটা ভাবতে শুরু করলো। কিছুক্ষণ পর নীলের দিকে তাকিয়ে চোখ দুটো বন্ধ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল সে। ঠিক আছে, তোমরা তাহলে কলকাতাতেই যাও, কিন্তু নীল সুস্থ হয়ে উঠলেই তোমরা ইম্পেরিয়াল ক্যাপিটালে চলে আসবে। সঠিক সময় এলে তোমরা আমার সাথেই ওখানে যাতায়াত করতে পারবে। চিন্তা করো না, তোমাদের আপ্যায়নে কোনো খামতি হবে না। অপূর্ব আরো কিছু বলতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত আর বলল না। নিজের লোকেদের নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ল সে। কুণালের উত্তরের অপেক্ষাটুকু পর্যন্ত করল না অপূর্ব। ধারারা সেই পাহাড় ছেড়ে চলে গেলে অবশেষে নীলের দিকে ফিরে কুণাল বলল, আর নাটক করতে হবে না। কুণালের কথা শোনা মাত্র তার পিঠ থেকে লাফিয়ে মাটিতে নামলো নীল। ওরে বাবা রে বাবা, পিঠে চড়ে চড়েই তো হাঁপিয়ে গেলাম। এই, একদম ফালতু কথা বলবি না। এতক্ষণ ধরে তোকে বয়ে বয়ে ওই সুড়ঙ্গের বাইরে নিয়ে এসেছি। হাঁপিয়ে যাওয়ার কথা তো আমার। নিজের কাঁধ দুটোকে একটু ঝাড়া দিয়ে বলল কুণাল। তাকে দেখে বিশেষ খুশি বলে মনে হলো না। আরে আরে, রাগ করছিস কেন ভাই? তোর আসল ভাইটা কে? আমিই তো নাকি?
অপ্রস্তুত হয়ে মাথা চুলকে হাসতে লাগলো নীল। কুণাল কি সত্যিই নীলের উপর রাগ করে রয়েছে? সর্পমস্তাগুলো কি আবার আক্রমণ করবে? অপূর্বর সামনে নীল ধরা পড়ে যাবে না তো? অপূর্ব যখন জানতে পারবে যে লাল বাক্সটা নীল আর তার দলবলের কাছেই রয়েছে, তখন কি করবে সে? নীল আর আদ্রিতার সমস্যা কি মিটবে? এখন কি আর আদ্রিতা নীলকে ভরসা করে না? নবাব গুহ নীলকে দিয়ে কি করাতে চাইছেন?